আপনারা দেখছেন ২১শে টেলিভিশন। শুভ সকাল। রহমানের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি ২১শে বিজনেসে। দর্শক, এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা জানিয়ে দেব দেশের ব্যবসা বাণিজ্য, অর্থনীতি, শেয়ার বাজারের সর্বশেষ তথ্য যা স্বয়ংক্রিয় গ্রাফিক্স পদ্ধতিতে পরিবেশন করছে ২১শে বিজনেস। এছাড়াও ২১শে বিজনেস সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। দর্শক, দেশে পুঁজিবাজারের দিনের শুরুর খবরাখবর জানতে আমরা চলে যাচ্ছি ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ স্টুডিওতে। ডিএসিতে আছেন মহিমা পলি এবং সিএসিতে আছেন মাহবুব রহমান। ধন্যবাদ রহমান রনু আপনাকে। জানিয়ে দিচ্ছি এইমাত্র শুরু হয়ে গেল ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকের দিনের লেনদেন। ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন শুরু হয়েছে এবং দিনের শুরুতে আমরা দেখতে পাচ্ছি ৯৩ লাখ টাকা লেনদেনের মধ্য দিয়ে শুরু হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকের দিনের লেনদেন, যেখানে দর বেড়ে লেনদেন শুরু করেছে ৭টি প্রতিষ্ঠানের এবং একটি প্রতিষ্ঠানের দর হারিয়ে লেনদেন শুরু করেছে। এবং আমরা দেখতে পাচ্ছি দিনের শুরুতে বেশিরভাগ প্রতিষ্ঠানেরই কিন্তু দর অপরিবর্তিত থেকে লেনদেন শুরু করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জে। এবং দিনের শুরুতেই দেখা যাচ্ছে টপ ট্রেডের তালিকায় যে প্রতিষ্ঠানগুলি উঠে এসেছে ঢাকা স্টক এক্সচেঞ্জে, তাদের মধ্যে প্রথমেই দেখা যাচ্ছে স্কয়ার ফার্মাকে। লঙ্কা বাংলা ফাইন্যান্স রয়েছে দ্বিতীয় অবস্থানে, গ্রামীণ ফোন রয়েছে টপ ট্রেডের তালিকায় তৃতীয় অবস্থানে। এবং পরবর্তীতে আরও যে প্রতিষ্ঠানগুলি উঠে এসেছে টপ ট্রেডের তালিকায়, তাদের মধ্যে রয়েছে ইস্টার্ন হাউজিং, রয়েছে রকিট বেনকিজার, ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালস, রয়েছে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ফিনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড। নবম অবস্থানে আমরা দেখতে পাচ্ছি টপ ট্রেডের তালিকায় উঠে এসেছে সামিট পাওয়ার। এবং দশম অবস্থানে গ্ল্যাক্সো স্মিথ ক্লাইন রয়েছে টপ ট্রেডের তালিকায় দশম অবস্থানে। এদিকে দিনের শুরুতেই টপ গেইনার্সের তালিকায় যে প্রতিষ্ঠানগুলি উঠে এসেছে ঢাকা স্টক এক্সচেঞ্জে, তাদের মধ্যে ৮.১০% দর বেড়ে ২০ টাকা লেনদেন শুরু করে প্রাইম ইন্স্যুরেন্স উঠে এসেছে প্রথম অবস্থানে। দ্বিতীয় অবস্থানে ফিনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড রয়েছে এবং ১.২৩% দর বেড়ে লেনদেন শুরু করেছে, যেখানে লেনদেন শুরু করেছে ৮ টাকা ২০ পয়সা দরে। এবং তৃতীয় অবস্থানে বেক্সিমকোকে দেখা যাচ্ছে লেনদেন শুরু করেছে ১৩ টাকা ৩০ পয়সা দরে, দর বেড়েছে ০.৭৫%। এবং পরবর্তী অবস্থানগুলোতে রয়েছে বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি, রয়েছে সিলভার ফার্মা, ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালস রয়েছে ষষ্ঠ অবস্থানে, বেক্সিমকো ফার্মা রয়েছে সপ্তম অবস্থানে ০.১৫% দর বেড়ে লেনদেন শুরু করেছে ৬৩ টাকা ৫০ পয়সায় দিনের শুরু হয়েছে বেক্সিমকো ফার্মার। এবং অষ্টম অবস্থানে থাকা ফার্মা এডের ৩৭১ টাকা ৮০ পয়সা লেনদেন শুরু করেছে। এবং পরবর্তীতে আরও যে প্রতিষ্ঠানগুলি রয়েছে তাদের মধ্যে রয়েছে পাওয়ার গ্রিড, রয়েছে প্রিমিয়ার ব্যাংক, রয়েছে প্রাইম আইসিবি, রয়েছে রেনাটা এবং এমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ডকেও দেখা যাচ্ছে টপ গেইনার্সের তালিকায় উঠে এসেছে দিনের শুরুতে। এদিকে দিনের শুরুতে টপ লুজার্সের তালিকায় আমরা যে প্রতিষ্ঠানগুলিকে দেখতে পাচ্ছি, তাদের মধ্যে ০.৭৬% দর হারিয়েছে সেন্ট্রাল ফার্মা এবং দিনের শুরুতে প্রথমে উঠে এসেছে প্রতিষ্ঠানটি লেনদেন শুরু করেছে ১২ টাকা ৯০ পয়সা দরে। মালিক স্পিনিং ১২ টাকা ৮০ পয়সা দরে লেনদেন শুরু করে দ্বিতীয় অবস্থান রয়েছে। এবং তৃতীয় অবস্থানে গোল্ডেন হারভেস্ট অ্যাগ্রো রয়েছে, জেনারেশন নেক্সট রয়েছে চতুর্থ অবস্থানে। এবং পরবর্তী অবস্থানে রয়েছে জেমিনি সি ফুড, রয়েছে ফুয়াং সিরামিক্স, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, রয়েছে ফেকদিল, ফার্স্ট ফাইন্যান্স, ফার কেমিক্যাল, এক্সিম ব্যাংক এবং এনভয়েড টেক্সটাইল রয়েছে টপ লুজার্সের তালিকায়। তো দিনের শুরুটা ঢাকা স্টক এক্সচেঞ্জে আমরা দেখতে পাচ্ছি বেশিরভাগ প্রতিষ্ঠানের দর অপরিবর্তিত থেকে লেনদেন শুরু করেছিল। এবং ইন্ডেক্সগুলো আমরা দেখতে পাচ্ছি যে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শুরু করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ, যেখানে ডিএসসির প্রধান ইন্ডেক্সটি ১ পয়েন্টের মতো বেড়েছে এবং ৯,৯৫৭ পয়েন্টে অবস্থান করছে ইন্ডেক্সটি। 30 ইন্ডেক্সটিও দেখা যাচ্ছে 1 পয়েন্টের মতো বেড়ে লেনদেন শুরু করেছে, ১৩২৬ পয়েন্টে অবস্থান করছে। এবং এরই মধ্যে ১,৩২ লাখ টাকার মতো লেনদেন হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে এবং ৮টি প্রতিষ্ঠানের দর বেড়ে লেনদেন হচ্ছে এই মুহূর্তে, যেখানে দর হারিয়ে লেনদেন হচ্ছে 2টি প্রতিষ্ঠানে। এবং এই ছিল আমার কাছে থাকা ঢাকা স্টক এক্সচেঞ্জের দিন শুরু লেনদেনের খবরাখবর। চিটাগং স্টক এক্সচেঞ্জের দিন শুরুর খবরাখবর জানতে চলে যাব সিএসসি স্টুডিওতে, সেখানে রয়েছেন মাহবুব রহমান। মহিমা পলি, আপনাকে ধন্যবাদ।
কিছুক্ষণ আগে শুরু হয়ে গেছে চিটাগাং স্টক এক্সচেঞ্জের আজকের দিনের লেনদেন কিছুটা মিক্সড ট্রেন্ডের মধ্যে দিয়ে শুরু হয়েছে আজকে চিটাগাং স্টক এক্সচেঞ্জের লেনদেন। দিনের শুরু দেখা যাচ্ছে সিএসসি সিলেক্টিভ ক্যাটাগরি ইন্ডেক্সটি 1 পয়েন্ট পজিটিভ অবস্থানে রয়েছে, অবস্থান করছে ৬,৮১৫ পয়েন্টে। এসি ইন্ডেক্সটি দেখা যাচ্ছে এই দিনের শুরুতে দেখা যাচ্ছে 3 পয়েন্ট নেগেটিভ অবস্থানে রয়েছে, দিনের শুরুতে ৯,৯০৩ পয়েন্টে অবস্থান করছে। দিনের শুরু থেকে এখনো পর্যন্ত লেনদেন হয়েছে প্রায় 20 লাখ টাকার মতো। যে কটি প্রতিষ্ঠানের মধ্যে লেনদেন হচ্ছে তাদের মধ্যে দেখা যাচ্ছে অধিকাংশই দর বৃদ্ধি পেয়ে লেনদেন হচ্ছে। 7টি প্রতিষ্ঠান দর বৃদ্ধি পেয়ে লেনদেন হচ্ছে, 2টি প্রতিষ্ঠানের দর হারিয়ে লেনদেন হচ্ছে এবং 14টি প্রতিষ্ঠানের দর অপরিবর্তিত রয়েছে। দিনের শুরুতে টপ ট্রেডে যে প্রতিষ্ঠানগুলো অবস্থান করছে তাদের মধ্যে দেখা যাচ্ছে স্কয়ার ফার্মা প্রথম অবস্থানে রয়েছে। এছাড়া পরবর্তী অবস্থানগুলোতে রয়েছে বেক্সিমকো, রয়েছে এক্সিম ব্যাংক লিমিটেড, বাটা শু, রয়েছে সেন্ট্রাল ফার্মা, এসিআই, এছাড়া রয়েছে লিন্ডে বিডি এবং বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস। এদিকে শতাংশের দিক দিয়ে সবচেয়ে বেশি দর বৃদ্ধি পেয়ে লেনদেন হচ্ছে দিনের শুরুতে অগ্রণী সিস্টেমের, দ্বিতীয় অবস্থানে অগ্নি সিস্টেম রয়েছে প্রথম অবস্থানে, দ্বিতীয় অবস্থানে রয়েছে পিএফ ফার্স্ট মিউচুয়াল ফান্ড। পরবর্তী অবস্থানগুলোতে রয়েছে এসিআই ফর্মুলেশন, রয়েছে পুবালি ব্যাংক লিমিটেড, ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালস, সাফকো স্পিনিং এবং এনসিসি ব্যাংক লিমিটেড। আর একবার ইন্ডেক্সগুলো জানিয়ে দিচ্ছি, দেখা যাচ্ছে এখনো পর্যন্ত মিক্সড ট্রেন্ডই রয়েছে চিটাগাং স্টক এক্সচেঞ্জের লেনদেনগুলো। দেখা যাচ্ছে সিএসসি অল শেয়ার প্রাইস ইন্ডেক্সটি এই মুহূর্তে দেখা যাচ্ছে 1 পয়েন্ট পজিটিভ অবস্থানে রয়েছে, 11,249 পয়েন্ট অবস্থান করছে। এক্স ইন্ডেক্সটি দেখা যাচ্ছে 1 পয়েন্ট নেগেটিভ অবস্থানে রয়েছে, এখনো পর্যন্ত অবস্থান করছে 6,816 পয়েন্ট এবং থার্টি ইন্ডেক্সটি ব্রেক ইভেন পয়েন্টে রয়েছে, এই মুহূর্তে অবস্থান করছে 9,903 পয়েন্টে। তো এই ছিল চিটাগাং স্টক এক্সচেঞ্জের আজকের দিন শুরুর খবরাখবর। মাহবুব পলে, আপনাদেরকে অনেক ধন্যবাদ। এবার দেখে নিচ্ছি দেশের পুঁজিবাজারে কিছু টুকরো খবর নিয়ে শেয়ার বাজার ফ্ল্যাশ। পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে আজ 9 জুন। সভায় 31 ডিসেম্বর 2019 সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান ইউনাইটেড পাওয়ার, কেপিপিএল, এসিআই লিমিটেড ও এসিআই ফর্মুলেশন লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে আজ 9 জুন। সভায় তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান খুলনা পাওয়ার কোম্পানি, ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালস, বসুন্ধরা পেপার মিল, আইসিবি, এডিএন টেলিকম ও দেশ গার্মেন্টস লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে আগামীকাল 10 জুন। সভায় তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে আগামীকাল 10 জুন। সভায় 31 ডিসেম্বর 2019 সমাপ্ত বছরের জন্য ডিভিডেন্ডের সুপারিশ আসতে পারে। পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান সিভিও পেট্রোকেমিক্যাল, এনভয় টেক্সটাইল, স্টাইল ক্রাফট, ইস্টার্ন হাউজিং, অলটেক্স, মুজাফফর হোসেন স্পিনিং মিলস, শাসা ডেনিমস, এমবি ফার্মা, রহিম টেক্সটাইল ও মালিক স্পিনিং মিলস লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে আগামী 11 জুন। সভায় তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পুঁজিবাজারে তালিকাভুক্ত রেনেটা লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে আগামী 13 জুন। সভায় তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান ডোরিন পাওয়ার অ্যান্ড সিস্টেমস লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে আগামী 14 জুন। সভায় তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পুঁজিবাজারে তালিকাভুক্ত পদ্মা অয়েল লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে আগামী 15 জুন। সভায় তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। দর্শক, এবারে জানিয়ে দিচ্ছি যুক্তরাষ্ট্র, ইউরোপ, এশিয়ার বৃহৎ পুঁজিবাজারগুলো সূচকের সর্বশেষ অবস্থান। শুরুতে যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারগুলোর খবর। সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা শেষ করেছে আমেরিকার শেয়ার বাজার। যুক্তরাষ্ট্রের শেয়ার বাজার ডাউ জোন্স সূচক 461 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 27,572 পয়েন্টে। সূচক বেড়েছে নাসদাকের। সর্বশেষ নাসদাক সূচক অবস্থান করছে 9,924 পয়েন্টে, যা আগের দিনের চেয়ে 110 পয়েন্ট বেশি। ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে নিউ ইয়র্ক কম্পোজিট ইন্ডেক্স। নিউ ইয়র্ক কম্পোজিট ইন্ডেক্স 195 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 12,836 পয়েন্টে। ইউরোপের পুঁজিবাজারের খবর। সূচকের নিম্নমুখী প্রবণতা শেষ করেছে ইউরোপের প্রধান পুঁজিবাজার। যুক্তরাজ্যের FTSE 100 ইন্ডেক্স 11 পয়েন্ট কমে অবস্থান করছে 6,472 পয়েন্টে। কমেছে জার্মানি শেয়ার বাজার ড্যাক্স ইন্ডেক্স। ড্যাক্সের সূচক 28 পয়েন্ট কমে অবস্থান করছে 12,819 পয়েন্টে। কমেছে ফ্রান্সের CAC 40 ইন্ডেক্স। এটি 22 পয়েন্ট কমে অবস্থান করছে 5,175 পয়েন্টে।
সুইজারল্যান্ড সুইস মার্কেট ইন্ডেক্স রয়েছে নিম্নমুখী প্রবণতায়। সুইজারল্যান্ড সুইস মার্কেট ইন্ডেক্স অবস্থান করছে 10,152 পয়েন্টে, যা আগের দিনের চেয়ে 37 পয়েন্ট কম। এবার এশিয়ার পুঁজিবাজারের খবর। সূচকের মিশ্র প্রবণতা রয়েছে এশিয়ার প্রধান পুঁজিবাজারে। জাপানের শেয়ার বাজার নিক্কি সূচক 196 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 22,981 পয়েন্টে। বেড়েছে হংকংয়ের শেয়ার বাজার হ্যাংসেংয়ের সূচক 324 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 25,100 পয়েন্টে। বেড়েছে সিঙ্গাপুর এসটিআই সূচক 33 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 2,830 পয়েন্টে। চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স 13 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 2,951 পয়েন্টে। বোম্বে সেন্সেক্স 30 ইন্ডেক্সকে দেখা যাচ্ছে নিম্নমুখী প্রবণতায়। বোম্বে সেন্সেক্স 30 ইন্ডেক্স সূচক 24 পয়েন্ট কমে অবস্থান করছে 34,346 পয়েন্টে। বেড়েছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জ সূচক, এটি 4 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 1,443 পয়েন্টে। দর্শক, এবার নিচ্ছে একটা বিরতি, ফিরে আসবো একটু পরে, আমাদের সঙ্গেই থাকুন। আবারও স্বাগত একুশে বিজনেসে। এবার আমাদের বিশেষ আয়োজন বাজেট। আগামী বাজেটে তালিকাভুক্ত কোম্পানির কর্পোরেট ট্যাক্সে বড় ছাড় চাইছে দেশের উভয় স্টক এক্সচেঞ্জ। পাশাপাশি বিনিয়োগকারীদের করমুক্ত লভ্যাংশ আয় সীমা বাড়ানোর প্রস্তাবও তাদের। এছাড়া দৈনিক লেনদেনের ওপর বিদ্যমান কর হ্রাস ও বিনা প্রশ্নে অপ্রদর্শিত অর্থ পুঁজিবাজারে বিনিয়োগের সুযোগ দেওয়ার সুপারিশ করেছেন তারা। মেহেদী হাসানের রিপোর্ট। 2010 সালের ধসের পর থেকেই ধুঁকছে দেশের পুঁজিবাজার, আর চলমান করোনা মহামারী সংকটকে করেছে আরও ঘনীভূত। প্রায় ক্রেতাশূন্য বাজারে শেয়ারের সর্বনিম্ন মূল্যসীমা বেঁধে দিয়েও ঠেকানো যাচ্ছে না সূচকের পতন। লেনদেন নেমে এসেছে তলানিতে। এমন পরিস্থিতিতে আসছে বাজেটে পুঁজিবাজার সহায়ক উদ্যোগ দেখতে চান স্টক এক্সচেঞ্জ সংশ্লিষ্টরা। একটি পুঁজিবাজার বান্ধব বাজেট প্রত্যাশা তাদের। আমাদের উদ্দেশ্যটা হচ্ছে মার্কেটে ডেপথ বাড়ানো এবং ব্যাংকের উপর ডিপেন্ডেন্স কমিয়ে শেয়ার বাজারে যেন নতুন নতুন ভালো কোম্পানি আসে, সেটার জন্য কাজ করা। লভ্যাংশের উপর থেকে কর্তনকৃত অগ্রিম করকে চূড়ান্ত কর হিসেবে বিবেচনা করা, দৈনন্দিন লেনদেনের উপর থেকে কর্তনকৃত 0.05% হারকে কমিয়ে 0.015% করার জন্য অনুরোধ করছি। আসন্ন বাজেটে তালিকাভুক্ত কোম্পানির কর্পোরেট ট্যাক্স 5% হারে কমানোর প্রস্তাব পুঁজিবাজার সংশ্লিষ্টদের। স্টক এক্সচেঞ্জের কর অবকাশ সহ ছাড় চাওয়া হয়েছে উচ্চ করেও। পুঁজিবাজারে তারল্য বাড়াতে নতুন বাজেটে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগও চাইছেন তারা। আর বিনিয়োগকারীদের করমুক্ত লভ্যাংশ আয় সীমা 2 লাখ টাকা করার প্রস্তাব তাদের। কর্পোরেট ট্যাক্স যেটা আছে সেটাকে 30 থেকে 25% নিয়ে আসা উচিত, যাতে করে যেসব কোম্পানি লিস্টেড না তারা শেয়ার মার্কেটে আসতে অনুপ্রাণিত হবে। এছাড়াও ইন্ডিভিজুয়াল বা ব্যক্তিগত খাতে যে ডিভিডেন্ড ফ্রি, ট্যাক্স ফ্রি ইনকাম আছে, সেটাকে আমি মনে করি 5 লাখ থেকে 10 লাখে নিয়ে যাওয়া উচিত। এবং ইন্ডিভিজুয়াল যে ট্যাক্স রেঞ্জ আছে ব্যক্তিগত খাতে, সেটাকে 2.5 লক্ষ থেকে 3.5 লক্ষ টাকায় নিয়ে যাওয়া উচিত। অপ্রদর্শিত আয় পুঁজিবাজারের মাধ্যমে বিনিয়োগের সুযোগ করে দেওয়া, তাহলে অর্থনীতির মূল ধারার বাইরে থাকা অর্থ মূল অর্থনীতিতে যুক্ত হওয়ার সুযোগ পাবে। এসএমই খাতের প্রতিষ্ঠান তালিকাভুক্ত হলে উদ্যোক্তাদের জন্য বিশেষ কর সুবিধা দেওয়ার সুপারিশ পুঁজিবাজার সংশ্লিষ্টদের। 0% হারে আমাদের প্রথম 3 বছরের জন্য ট্যাক্স রেট একটা ইন্ট্রোডিউস করা উচিত। মেহেদী হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। 2020-21 অর্থ বছরের জন্য 13,96,600 কোটি টাকার বিকল্প বাজেট প্রস্তাব করেছে বাংলাদেশ অর্থনীতি সমিতি। এতে রাজস্ব আদায়ের প্রস্তাব করা হয় 12,61,600 কোটি টাকা। করোনা পরিস্থিতি মাথায় রেখে স্বাস্থ্য ও সুরক্ষা নামে নতুন বিভাগ সৃষ্টির প্রস্তাব করা হয়েছে। এছাড়া বড় খেলাপিদের সব ঋণ পরিশোধে সর্বোচ্চ 5 বছর সময় দেওয়ার পরামর্শ দিয়েছে অর্থনীতি সমিতি। তহিদুর রহমানের রিপোর্ট। আসছে বাজেটকে সামনে রেখে অর্থনীতি সমিতি অনলাইন প্রেস ব্রিফিংয়ে উপস্থাপন করে বিকল্প বাজেট প্রস্তাবনা। এতে সমিতির সভাপতি সামগ্রিক অর্থনীতির চিত্র
তুলে ধরেন। বলেন, করোনার প্রভাবে শ্রেণী কাঠামোতে পরিবর্তন ঘটেছে। ধনী থেকে মধ্যবিত্ত আর মধ্যবিত্ত থেকে দারিদ্র্যসীমার নিচে চলে এসেছে অনেক মানুষ। 4,58,000 কোটি টাকার যে জিডিপিটা হওয়ার কথা ছিল 66 দিনে, সেখানে 3 লক্ষ কোটি টাকার সমপরিমাণ হয়নি। জিডিপি ক্ষতির নিরিখে বাংলাদেশের এখনকার অর্থনীতিকে বলা যেতে পারে 35% অর্থনীতি। স্বাস্থ্য ব্যবস্থাপনাকে ঢেলে সাজাতে প্রয়োজন যথাযথ বরাদ্দ এবং অর্থের সঠিক ব্যবহার। তাই বাজেটে বৈষম্যমুক্ত সমাজ গড়তে প্রয়োজনীয় নির্দেশনার তাগিদ দেওয়া হয় প্রস্তাবনায়। যে বাজেট প্রস্তাব করেছি সেটা হচ্ছে কোভিড-19 এই মহামারীর ইম্প্যাক্ট বা অভিঘাত মোকাবেলার এবং একই সাথে মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ বিনির্মাণের। প্রায় 14 লাখ কোটির প্রস্তাবিত বাজেটের অর্থায়নে রাজস্ব আহরণের পাশাপাশি বন্ড সহ সঞ্চয়পত্রের প্রতি গুরুত্ব আরোপ করা হয়। পাশাপাশি আয় বৃদ্ধির নতুন 21টি খাতের কথাও তুলে ধরা হয়। 13,96,600 কোটি টাকা ব্যয় করতে এই রাজস্ব আয় হবে 12,61,600 কোটি টাকা। বাজেট বরাদ্দের প্রায় 91% যোগান দেবে সরকারের রাজস্ব আয়। আমরা ব্যাংকের ঋণ নেব না, আমাদের বাজেটে নাই। বৈদেশিক কোনো ঋণ আমরা নেব না, আমাদের বাজেটে নাই। অর্থনীতি সমিতির বিকল্প বাজেট থেকে খেলাপি ঋণ কমানোর তাগিদও আসে। আমরা সুদ আসল সহ বৈদেশিক ঋণ থেকে মুক্ত হবার পক্ষে। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। আসছে অর্থ বছরে শিক্ষা খাতে বরাদ্দ বাড়ছে। নতুন বাজেটে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের জন্য 9,865 কোটি টাকা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জন্য 9,403 কোটি টাকার উন্নয়ন বরাদ্দ থাকছে। করোনা পরিস্থিতিতে মান ঠিক রেখে ধারাবাহিকতা বজায় রাখতে শিক্ষাবর্ষ বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের। রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। বছরের শুরু থেকেই বিশ্ব মহামারী করোনার কালো ছায়া পড়ে বাংলাদেশেও। বিপর্যস্ত অর্থনীতির সব খাত। এ অবস্থায় জাতীয় বাজেট ঘোষণা করতে যাচ্ছে সরকার। শিক্ষা খাতে বরাদ্দ 20,000 কোটি টাকারও বেশি, যা দেশজ উৎপাদনের প্রায় 2%। যদিও ইউনেস্কো ও বিশ্বব্যাংক এ খাতে জিডিপির 6% এবং মোট বাজেটের 20% বরাদ্দের তাগিদ দিচ্ছে দীর্ঘদিন থেকে। গেল 2 অর্থ বছরে নেপালে বরাদ্দ ছিল জিডিপির 3.7%, যা বাংলাদেশের চেয়ে 1.7% বেশি। মালদ্বীপে বরাদ্দ ছিল 5.2%, ভারতে 3.8%, ভিয়েতনামে 5.7%। জিডিপির অনুপাতে এ খাতে বাংলাদেশের ব্যয় এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোর মধ্যে সর্বনিম্ন। গোটা শিক্ষা খাত, প্রাথমিক গণশিক্ষা, উচ্চশিক্ষা, মাদ্রাসা শিক্ষা, এই 3টি মিলিয়ে গত বছর ছিল প্রায় 18,000 কোটি টাকা উন্নয়ন খাতে। এইটা এই বছরে 22,000 কোটি টাকাতে উঠেছে। সকল শিশুকে আমাদের শিক্ষার আওতায় আনতে হবে, এইটা আমাদের রাষ্ট্রীয় পলিসির সাংবিধানিক বাধ্যবাধকতা। এবার প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যায়ে শিক্ষা খাতে করোনার প্রভাব। লন্ডভন্ড শিক্ষাসূচি, ক্ষতি পুষিয়ে নিতে বরাদ্দের সুষ্ঠু বন্টনের তাগিদ গবেষকদের। শিক্ষকরা বেশি সময় দিয়ে ছাত্রদেরকে শিখিয়ে নিতে হবে, তারপরে তাদের পরীক্ষা নিয়ে প্রমোশন দিয়ে পরবর্তী ক্লাসে উঠাতে হবে। এটা সব পর্যায়ের জন্য, প্রাথমিক থেকে ইউনিভার্সিটি পর্যায়ের জন্য প্রযোজ্য। মন্দা কাটাতে স্বাস্থ্য, খাদ্য ও কৃষি খাতে গুরুত্ব দিলে শিক্ষা খাতেও এর ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করেন এই গবেষক। আগে মানুষ বাঁচাতে হবে, স্বাস্থ্য খাতে বরাদ্দ দিতে হবে, খাদ্য নিশ্চিত করতে হবে, তারপরে শিক্ষার ব্যাপারটা আসবে। যে বরাদ্দটা দেয়া হবে 2% বা 2.5%, ওইটাকেই সুষ্ঠুভাবে ব্যয় করতে হবে, ওইটাকেই প্রত্যেকটা পাই শিক্ষা উন্নয়নে ব্যয় করতে হবে। বিশেষজ্ঞদের মতে চতুর্থ শিল্প বিপ্লবে কারিগরি ও কর্মমুখী শিক্ষা ব্যবস্থা দেশের অর্থনীতিকে গতিশীল করবে। এজন্য সীমিত বাজেটেই কার্য উদ্ধার সম্ভব যদি আন্তরিকতা থাকে। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। দর্শক, এবার নিচ্ছে একটা বিরতি। বেলা 11:30 আবার ফিরে আসবো কিছু বিজনেসে আরো আয়োজন নিয়ে, আমাদের সঙ্গেই থাকুন।